হারুন ছিল একজন সাধারণ জেলে। বেশ কয়েক সপ্তাহ ধরে সে একটিও মাছ ধরতে পারছিল না। ফলে তাদের পরিবারে প্রচণ্ড দারিদ্র্য নেমে আসে। যদি আজকেও খালি হাতে ফেরো তাহলে আর কখনো ঘরে ফিরে এসো না, সেটাই ভালো হবে। সাবার এই কথাগুলো হারুনের বুকে তীরের মতো বিঁধেছিল। সাবা ছিল তার স্ত্রী। সে ছিল এমন একজন নারী যে দারিদ্র্য এবং অভাব অনটনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। হারুন ছিল একজন সাধারণ জেলে, যে বেশ কয়েক সপ্তাহ ধরে সমুদ্র থেকে একটিও মাছ ধরতে পারেনি। ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মাটির উনুন এখন ঠান্ডা পড়েছিল এবং তাদের পুরনো কাঠের কুড়ে ঘরটি তীব্র বাতাসে কাঁপতে থাকত। সাবার মনে এই ধারণা দৃঢ় হয়েছিল যে সে হয়তো ভুল মানুষকে বিয়ে করেছে। সে মনে মনে ভাবছিল আর সহ্য করা যায় না। সেই সকালে হারুন তার পুরনো নৌকাটি নিয়ে সমুদ্রের দিকে রওনা হল। সমুদ্র নীরব ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক বিশাল ঝড়। তার নৌকাটি ধীরে ধীরে জলের মধ্যে এগিয়ে যাচ্ছিল, আর প্রতিটি ঢেউয়ের সাথে তার আশা ডুবছিল এবং উঠছিল। অন্যদিকে সাবাও বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের কিনারায় এসে বসেছিল। সে সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকিয়ে ভাবছিল, কেমন কপাল আমার, না আছে টাকা, না আছে শান্তি, আর এখন তো ধৈর্যও ফুরিয়ে আসছে। সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল যে যদি আজও তার স্বামী খালি হাতে ফেরে তবে সে তাকে চিরতরে ছেড়ে চলে যাবে। সেও তার চিন্তায় ডুবেছিল। এমন সময় দূরে সমুদ্রে একটি নৌকা দেখতে পেল, যা ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছিল। সেই নৌকায় আর কেউ নয়, ছিল তার স্বামী হারুন। তার হাতে ছিল একটি জাল, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছিল না যে জালে কিছু আছে কি নেই। হারুন যখনই তার নৌকাটি তীরে টেনে তুলল, সাবার চোখ তার দিকে উঠল। তার চোখে এক চিলতে আশা ছিল যে হয়তো আজ সে কোনো মাছ ধরে এনেছে। কিন্তু যেই তার চোখ খালি জালের ওপর পড়ল, তার মুখ আরও কঠোর হয়ে গেল। নৌকাটির অবস্থাও যেন তার ভাগ্যের মতোই লাগছিল, শূন্য এবং ক্লান্ত। হারুনের মুখের হতাশা স্পষ্ট বলছিল যে আজ সমুদ্র তাকে কিছু দেয়নি। তার চোখে ছিল অসহায়তা, আর সে সাবার দিকে তাকাতেও পারল না। সে চুপচাপ কদম বাড়িয়ে তার কুঁড়ে ঘরের দিকে গেল এবং ভেতরে প্রবেশ করল। সাবা নীরবে তাকিয়ে রইল এবং তারপর ক্রুদ্ধভাবে তার পিছু পিছু চলল। ঘরে পৌঁছে সে কঠোর স্বরে বলল, সমস্ত বস্তির জেলেদের জাল আজও মাছে ভরা ছিল, আর তুমি এমন একজন যেন সমুদ্র তোমার সাথে শত্রুতা করেছে। কত দিন কেটে গেল, তুমি একটা মাছও জড়তে পারছ না। হারুন, যে ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে হতাশ হয়ে বসেছিল, সে আস্তে আস্তে বলল, আমি সব রকম চেষ্টা করেছি সাবা, কিন্তু হয়তো আমার ভাগ্যই ধুমিয়ে আছে। তবে বিশ্বাস করো, কাল সব কিছু বদলে যাবে। সাবা তার কথা মাঝপথে কেটে দিয়ে তিক্ত সুরে বলল, যদি কালও তোমার জাল খালি থাকে তবে জেনে রেখো আমি চিরদিনের জন্য তোমার ঘর ছেড়ে দেব এবং আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে সে রাগে হারুন থেকে একটু দূরে গিয়ে বসল। কিছুক্ষণ নীরবতার পর হারুন আস্তে করে বলল, সাবা, আমার বিশ্বাস তুমি আমাকে ছেড়ে যাবে না। সাবা নীরব রইল। হারুন আবার বলল, আমার খুব খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি, কিছু খাবার মিলবে? সাবা ভুরে রাগত স্বরে বলল, কোথা থেকে আনব খাবার? কিছু এনে দিলে তবানিয়েও দিতাম। আমিও তোমার মতোই অভুক্ত বসে আছি, আর এখন তো মনে হচ্ছে হয় আমি আমার মা বাবার বাড়িতে চলে যাই, নয়তো সমুদ্রে ঝাঁপ দিই। হারুন সাবার কটু কথাগুলো শুনল। কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল এবং তারপর উঠে ঘর থেকে বেরিয়ে গেল। এখন রাতের অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করেছে। সমুদ্রের বাতাস ছিল তীব্র, যেন বাতাসের প্রতিটি তীব্র ঝলকানি তার দারিদ্র্যকে উপহাস করছে। তার কুঁড়েঘরের জানালাগুলো ক্যাচক্যাচ করছিল, যেন বাতাসও তাকে তাড়িয়ে দিচ্ছে। হারুন ঘর থেকে বের হতেই সাবা দ্রুত মাটির পাত্রের ঢাকনাটি সরাল, যার মধ্যে সে কিছু রুটি আর সামান্য লেফটোভার তরকারি লুকিয়ে রেখেছিল। দেরি না করে সাবা দ্রুত সেগুলো খেতে শুরু করল, যেন তার ভয় ছিল যে হারুন না ফিরে আসে। হারুন ধীরে ধীরে হেঁটে তার পুরনো বন্ধু শাহরাজের বাড়িতে পৌঁছাল। দরজা ধাক্কা দিতে শাহরাজ বাইরে এলো। হারুন আস্তে করে বলল যে, ভাই, আজ ঘরে খাবার কিছু নেই, যদি তোমার কাছে কিছু খাবার থাকে। শাহরাজ, যে হারুনকে অপয়া মনে করত, সে তার কথা শেষ না করতে দিয়েই সাথে সাথে বলল, এখানে কিছুই নেই, আর পরের বার যেন এদিকে আর পা না বাড়াও। হারুনের চোখ পড়ল তার ঘরে রাখা সেই তাজা মাছগুলোর ওপর, যা সে আজ দিনে ধরেছিল এবং যা সে পরের দিন সকালে বাজারে বিক্রি করবে। হারুন সেই মাছগুলোর দিকে ইশারা করে বলল, ভাই, আল্লাহ তোমাকে অনেক মাছ দিয়েছে, তার মধ্যে থেকে কি তুমি আমাকে একটা মাছ ধার দিতে পারো না? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি না। যখন আমার ভাগ্য জাগবে তখন আমি তোমাকে একটার বদলে দুটো মাছ ফিরিয়ে দেব। শাহরাজ হেসে বলল, তুমি আমাকে দুটো মাছ দেবে?
যে জাল দিয়ে তুমি সপ্তাহ ধরে একটা মাছও ধরতে পারোনি, তুমি আমাকে দুটো মাছ কিভাবে দেবে? যাও এখান থেকে। হারুনের দৃষ্টি নত হয়ে গেল। সে শবরের ঘুঁট খেয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। তারপর সে বস্তির আরও একটি বাড়ির দিকে গেল, কিন্তু সেখানেও ধমক আর তিরস্কার ছাড়া আর কিছুই পেল না। প্রতিটি দরজা তার জন্য বন্ধ হতে থাকল। অবশেষে হারুন ক্লান্ত হয়ে সমুদ্রের কিনারায় এসে বসল। হারুনের চোখে জল ছিল। সমুদ্রের ঢেউ তার পায়ে আঘাত করছিল, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল। সে আকাশের দিকে তাকাল। তারারাও আজ তাকে অস্পষ্ট এবং দূরে মনে হল। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু তার গাল ভেজাচ্ছিল, এবং হৃদয়ের গভীর থেকে আসা তার আকুতি খোদা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। হে মালিক, তুমি চাইলে আমার ভাগ্য বদলে দিতে পারো। সবার জাল মাছে ভরে যাচ্ছে, তবে আমার জালই কেন খালি থেকে যায়? অবশেষে আমি এমন কি পাপ করেছি? তার কথাগুলো ধীরে ধীরে কান্নায় পরিণত হল, এবং ধীরে ধীরে তার ভেতরের সাহসও জবাব দিয়ে দিল। সে সেখানেই বালির ওপর বসে রইল, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। ঠিক তখনই সেখান দিয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধের নজর তার ওপর পড়ল। তার নাম ছিল আতিব বাবা। সাদা দাড়ি, কোমর বাঁকা এবং হাতে লাঠি। তিনি প্রায়ই সন্ধ্যায় সমুদ্রের তীরে হাঁটতে আসতেন। তিনি কাছে এসে আস্তে করে বললেন, বাবা, জল আরও বাড়বে, আর এখানে বসে থাকা নিরাপদ নয়। চলো এখান থেকে ওঠো। কিন্তু হারুন তার চিন্তায় এতটাই মগ্ন ছিল যে সে তার আওয়াজ শুনতে পায়নি। আতিব বাবা আবার বললেন, বাবা, সব ঠিক আছে তো? কিন্তু সে তখনও কিছু শুনল না। তারপর আতিব বাবা ধীরে করে তার কাঁধে হাত রাখলেন। যদি তুমি চিন্তিত থাকো এবং কিছু বলতে চাও, তবে আমাকে বলো। মানুষকে পরিস্থিতিকে ভয় পাওয়া উচিত নয় বাবা, তুমি একা নও। হারুন চোখ তুলে তাকালো, এবং তার ভেজা চোখ নিয়ে কেবল একটি প্রশ্ন করল, কিছু খেতে পাব? আতিব বাবা এই কথা শুনে কিছুটা হাসলেন, যেন তিনি দুঃখও পেয়েছেন এবং আপনত্বও অনুভব করেছেন। তারপর তিনি বললেন, যদি শুধু এইটুকুই কথা হয়, তবে আমি এখনই আসছি। এই বলে তিনি ফিরে গেলেন। হারুন সেখানেই তীরে বসে রইল, চোখ বন্ধ করে নিজের চিন্তায় ডুবেছিল। কিছুক্ষণ পরে আতিব বাবা আবার ফিরে এলেন। তার হাতে ছিল একটি থালা, যাতে সামান্য তরকারি আর কিছু রুটি ছিল। নাও বাবা, এতে সামান্য খাবার আছে, এতে তোমার পেট ভরে যাবে, তিনি বললেন। রুটি দেখে হারুনের চোখ আবার ভরে এলো। সে কাঁপতে থাকা হাতে থালাটি নিল এবং মাথা ঝুঁকিয়ে সেই বৃদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। কিছু না বলে সে দ্রুত কদমে তার বাড়ির দিকে খিরল, যেন তার ভেতরে আবার একটু সাহস ফিরে এসেছে। হারুন যখন সেই থালা নিয়ে ঘরে পৌঁছাল, তখন সে হেসে সাবাকে বলল, দেখো, খাবারের ব্যবস্থা হয়েছে। সাবা, যে আগেই নিজের পেট ভরে নিয়েছিল, সে চুপচাপ রুটিগুলোর দিকে বাড়ল। 3টি রুটির মধ্যে সে নিজের জন্য 2টি রুটি তুলে নিল, এবং কিছু তরকারিও। হারুনের ভাগে একটি রুটি এবং সামান্য সবজি অবশিষ্ট রইল। কিন্তু হারুন কিছু বলল না, সে তাতেই শান্তি পেল। খাবার শেষ করে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কারণ সে আজ ঠিক করে রেখেছিল যে সকালের প্রথম আলোর সাথে সাথেই সে উঠে সমুদ্রের দিকে যাবে, তার ভাগ্যকে আরও একটি সুযোগ দিতে। পরের সকালের দৃশ্য ছিল অন্যরকম। আকাশ গোলাপি রঙে স্নান করছিল, এবং সমুদ্রের ঢেউগুলো তীরে আছড়ে পড়ে এক ভিন্ন সুর গাইছিল। মনে হচ্ছিল যেন সব কিছু বদলে যেতে চলেছে। হারুন তার পুরনো নৌকাটি নিয়ে সমুদ্রের দিকে রওনা হল। আজ সে সেই দিকে গেল যেখানে যেতে সে সবসময় ভয় পেত, সমুদ্রের ভেতরের গভীর এবং ভয়ঙ্কর এলাকা। তার নৌকাটি সেই এলাকার জন্য তৈরি ছিল না, কিন্তু আজ তার সংকল্প ছিল দৃঢ়। আজ সে ভয়কে পেছনে ফেলে এসেছিল, সাবার জন্য, সেই ঘরের জন্য যাকে সে সবসময় বাঁচাতে চেয়েছিল। হারুন জাল তুলে সমুদ্রে ফেলে দিল। আজ তার মনে একটিই কথা ছিল যে, হয় সে আজ মাছ ধরবে, নয়তো। গতকাল রাতের সাবার কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। তোমার সাথে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই বা সমুদ্রে ডুবে যাই। যদি কালও তোমার জাল খালি থাকে, তবে আমি চিরদিনের জন্য তোমার ঘর ছেড়ে দেব। এই কথাগুলোর বোঝা তার শ্বাসের ওপর ভারী ছিল। আজ সে সমুদ্র থেকে খালি হাতে ঘরে ফিরতে চায়নি, এর জন্য যদি তাকে নিজের জীবনও বাজি রাখতে হয়। হারুন তার জাল পানিতে ফেলে অধীর আগ্রহে কোনো নড়াচড়ার জন্য অপেক্ষা করছিল। তার মন বারবার এই কথা ভাবছিল যে যদি আজও খালি হাতে ফেরে, তবে সব কিছু শেষ হয়ে যাবে, সাবা সত্যিই চলে যাবে।
এই কথাগুলো তার হৃদয়ে এমনভাবে বাসা বেঁধেছিল যে না তার সমুদ্রের ঢেউকে ভয় লাগছিল আর না তার মৃত্যুর ভয় ছিল। এখন তার জীবনের একটিই উদ্দেশ্য ছিল, যে কোনো মূল্যে একটি মাছ ধরা। কয়েক ঘণ্টা কেটে গেল, ঢেউগুলো ঝলমল পড়ছিল, কিন্তু হারুনের জাল তখনও তেমনই শূন্য পড়েছিল, যেন কেউ তাকে দেখে হাসছে। এখন সন্ধ্যা হতে শুরু করেছে। হারুনের চোখ দূরে একটি নৌকার উপর পড়ল। তার মনে হল সে কোনো পরিচিত মুখ দেখছে। কিছুক্ষণের মধ্যেই তার পরিচয় স্পষ্ট হয়ে গেল। সেই ব্যক্তি আর কেউ নয়, ছিল তার বন্ধু শাহরাজ। সেই শাহরাজ যে গত রাতে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ সে আবার সমুদ্রে এসেছিল। সকালে সে তার মাছ বিক্রি করে দিয়েছিল আর এখন আবার শিকারের জন্য বেরিয়েছিল। তার বড় এবং মজবুত নৌকাটি দূর থেকে বেশ চমৎকার লাগছিল। তাতে বসে থাকা শাহরাজের কাছে ছিল দামি জাল, মজবুত হুক এবং একজন সফল জেলের যা কিছু থাকা উচিত সবই। হারুন যখন তার নৌকার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখল যে শাহরাজের নৌকা মাছে ভরা এবং এখনও তার জালে মাছ ধরা পড়ছে। শাহরাজ এক এক করে তাদের বাইরে বের পড়ছিল এবং হাসছিল। হয়তো সে হারুনের উপস্থিতি টের পেয়েছিল, আর তারপর সে একটি বড় মাছ হাতে তুলে দেখাল। যেন তার চোখে ছিল অহংকার, আর হারুনের চোখে সেই একাকিত্ব, হতাশা আর এক না ফুরানো আশা। শাহরাজের মাছে ভরা নৌকার দৃশ্য দেখে হারুনের হৃদয় ভেঙে যেতে শুরু করল। মনে মনে সে ঠিক করে নিয়েছিল যে আজও সে খালি হাতেই ফিরবে। এখন সূর্যও ডুবে যাচ্ছিল, আর হারুন হতাশার চাদর মুড়ে তার পুরনো নৌকাটিকে তীরের দিকে টেনে আনল। যখন সে তার ঘরের দরজার কাছে পৌঁছাল, তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। তার ভয় হচ্ছিল যে সাবা হয়তো সত্যিই তাকে ছেড়ে চলে যায়নি তো। সে আস্তে আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করল, আর যখন সে দেখল যে সাবা ঘরে রয়েছে, তার নিঃশ্বাস কিছুটা শান্ত হল। তারপর হারুন ধীর এবং ক্লান্ত স্বরে বলল, আজ আমার ভাগ্য জেগে উঠেছিল। একটি বিরাট মাছ আমার জালে ফেসে গিয়েছিল, আর নৌকায় আনতে গিয়ে সেটি আবার পিছলে জলে চলে গেল। সাবা, যে চুপচাপ তার বিছানায় বসেছিল, সে নীরবে তার কথা শুনতে থাকল। কিন্তু এখন তার চোখে না কোনো আশা ছিল আর না কোনো প্রশ্ন। হারুন পান করার জন্য গ্লাসে জল ভরল এবং তা পান করার আগে সাবার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি জানতাম যে তুমি আমাকে ছেড়ে যাবে না। সাবা, আমি হার মানার লোকদের মধ্যে নই। তুমি দেখবে ভালো দিন অবশ্যই আসবে। কিন্তু হারুন জানত না যে সাবার হৃদয়ে এখন তার আর কোনো জায়গা ছিল না। সে তার সিদ্ধান্তে অটল ছিল। সে তার কাপড় এবং প্রয়োজনীয় সব জিনিস একটি পুরনো সিন্দুকে ভরে রেখেছিল। সে শুধু সকালের সূর্যের অপেক্ষা করছিল, যাতে সকাল হলেই সে তার বাপের বাড়ি ফিরে যেতে পারে। হারুন তখনও এই সত্য সম্পর্কে অজ্ঞাত ছিল। তার মনে হচ্ছিল যদিও সে মাছ ধরতে পারেনি, তবুও সাবার সঙ্গ এখনও তার সাথে আছে। এই কথাটাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। পরের সকালে যখন আবার আকাশ হালকা হতে শুরু করল, হারুন আবার সেই একই জায়গায় গেল, সমুদ্রের সেই কিনারা যেখানে বৃদ্ধ তাকে খাবার দিয়েছিলেন। কিন্তু আজ সেই জায়গাটিতে ছিল নীরবতা। সেখানে না বৃদ্ধ ছিলেন আর না কোনো চিহ্ন। হারুন এদিক ওদিক দেখতে লাগল। হারুনের চোখ বারবার তীরের সেই কোণে স্থির হচ্ছিল, যেখানে গতকাল কেউ তার পেট ভরেছিল। সে মনে মনে ভাবতে লাগল, যদি আজ বাবা না আসেন, তবে আমি সকালের জন্য খাবার কিভাবে নিয়ে যাব। সময় কেটে গেল এবং রাতের অন্ধকার ছেয়ে গেল। আকাশে তারারা মিটমিট করতে লাগল এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করল। এখন সেই ঠান্ডা তীরে বসে অপেক্ষা করা কেবল একটি অর্থহীন আশা হয়ে রইল, কারণ আজ বৃদ্ধ আর আসবে না। হারুন ধীর পায়ে বাড়ির দিকে রওনা হল। তবে তার হৃদয়ে কোথাও যেন আশার স্ফুলিঙ্গ বাকি ছিল। আজকের রাত হারুনের সেই রাতগুলোর মধ্যে একটি ছিল, যা হয়তো কোনোদিন ভোলা যাবে না। হারুন যখন বাড়ি ফিরল, তখন সাবা ঘুমিয়ে পড়েছিল। এখন যেন তার আর কোনো কিছুর প্রতি মনোযোগ ছিল না। হারুন এক কোণে বসল। ভেজা চোখে সেই বাসনগুলো দেখছিল, যা একসময় সাবা খুব যত্ন করে সাজিয়ে রাখত। আশা নিয়ে সে বাসনগুলো খুঁজতে শুরু করল, যে হয়তো কিছু খাবার পাওয়া যায়। তখনই তার নজর একটি প্লেটের ওপর পড়ল, যা একটি পাত্র দিয়ে ঢাকা ছিল। সেটি খোলার সাথে সাথেই হারুনের চোখে চমক এলো। তাতে কিছু রান্না করা ভাত রাখা ছিল। তার আত্মা যেন জেগে উঠল। আনন্দে সে বলে উঠল, সাবা, দেখো ভাত। এই বলতেই তার জিভ থেমে গেল, কারণ সে বুঝতে পারল যে এই ভাত তার স্ত্রী তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন প্রশ্ন হল, ঘরে তো কিছুই ছিল না, তাহলে এই ভাত কোত্থেকে এলো? কিছুক্ষণ ভাবার পর তার মনে পড়ল,
প্রায় 1 মাস আগে যখন ভাগ্য তার সাথে ছিল এবং সে একটি মাছ ধরে এনেছিল, সে সেটি বিক্রি করে চাল কিনেছিল। এরপর থেকে তো ভাগ্য যেন তার উপর দরজা বন্ধ করে দিয়েছিল, আর তারপর ঘরে আর কখনো ভাত রান্না হয়নি। এখন তার বোধগম্য হল যে এগুলি সেই ভাত যা সাবা নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল। হারুনের এতে রাগ হল না, বরং এক ধরনের শান্তি অনুভব হল যে অন্তত সাবা আজ অভুক্ত ঘুমোয়নি। তারপর সে সেই ভাতগুলো তুলে নিল এবং আস্তে আস্তে খেতে শুরু করল। এই সে ভাত ছিল যা সাবা নিজের জন্য লুকিয়ে রেখেছিল। এখন তাই হারুনের একমাত্র আশ্রয় হল। প্রায়শই সমুদ্রের জল তার ঘর পর্যন্ত পৌঁছে যেত। আজও জলের ঢেউ তার ঘরের কাছাকাছি এসে পড়েছিল এবং বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল, যেন শীতকাল বিনা নোটিশে এসে গেছে। হারুন কাঁপতে কাঁপতে একটি পুরনো চাদর জড়াল এবং জানালার কাছে শুয়ে পড়ল। জানালার ওপারে সমুদ্রের ঢেউ একের পর এক আসছিল। সে চুপচাপ তা শুনতে থাকল এবং ভাবতে থাকল যে আজ সে সকাল থেকে অভুক্ত ছিল এবং সাবা তার কাছ থেকে সেই ভাতও লুকিয়ে রেখেছিল। কিন্তু তবুও কোনো অভিযোগ হচ্ছে না। হয়তো ভালোবাসার এই রং হয়। এই সব চিন্তার মধ্যে সে কখন ঘুমে ডুবে গেল তার নিজেরও খেয়াল রইল না। সকালে সূর্য উঠে গেছে। আজ এটি কোনো সাধারণ সকাল ছিল না। আজকের দিন সেই মোড় নিয়ে এসেছিল যা হারুনের ভাগ্যকে বদলে দিতে যাচ্ছিল এবং হয়তো তাদের সবার জন্য একটি শিক্ষা, যারা কঠিন সময়ে তাদের স্বামীদের সঙ্গ ছেড়ে দেয়। এই সেই সকাল ছিল যা সেই সত্য থেকে পর্দা সরাবে যা হারুন আজ পর্যন্ত দেখতে পারেনি। সূর্যের প্রথম কিরণের সাথে হারুন উঠে দাঁড়াল। সে ঘুমন্ত সাবার দিকে একবার তাকাল, হয়তো জীবনে শেষবারের মতো। তার ধারণা ছিল না যে সাবা তার জীবন থেকে চিরতরে চলে যেতে চলেছে। হারুন চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং সমুদ্রের কিনারায় তার সেই পুরনো নৌকাটির কাছে পৌঁছাল, যা ছিল তার পরিশ্রম, আশা এবং একাকিত্বের সাক্ষী। হারুন কিছু আলাদা করতে চেয়েছিল। সে আরও দূরে যাওয়ার কথা ভাবছিল, যেখানে জেলেরা যেতে ভয় পায়। হারুন তার নৌকাটিকে মনোযোগ দিয়ে দেখছিল, এটি কি সেই চাপ সামলাতে পারবে। ওদিকে ঘরে সাবাও জেগে উঠেছে, কিন্তু এখন সে আর সেই ঘরের ছিল না। সে তার কাঠের সেই সিন্দুকটি তুলে নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো এবং তার বাপের বাড়ির দিকে হাঁটতে শুরু করল। আজ সে তার ঘর, তার স্বামী এবং সবকিছু ছেড়ে এসেছিল। এদিকে হারুন তার নৌকা সমুদ্রে নামাল এবং গভীরের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে অনেক দূরে চলে এলো, তখন সে তার জাল সমুদ্রের ঢেউয়ে ফেলে দিল। হাতে ছিল জালের দড়ি আর চোখে শেষ আশা। প্রতিবারের মতো সে চুপচাপ অপেক্ষা করতে লাগল। কিন্তু তখনই কিছু ভিন্ন হল। জাল নড়তে শুরু করল, দড়ি ভারী হতে থাকল। হারুন আস্তে আস্তে দড়িটি নিজের দিকে টানল। যেই সে জালটি নৌকার উপর টেনে তুলল, আশ্চর্যে তার চোখ খুলে গেল। জালে একটি বিরাট মাছ ধরা পড়েছিল এবং সাথে ছিল তার ছোট ছোট বাচ্চারাও। প্রথমবারের মতো সে মাছটির চোখে সেই গভীরতা দেখল, যেন সে তাকে কিছু বলতে চাইছে। তার চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। জালে ছটপট করছিল তার ছোট বাচ্চারা। তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ছিল অসহায়। হারুনের মন গলে গেল। সে জালটি খুলল এবং এক এক করে সমস্ত বাচ্চাদের সমুদ্রে ছেড়ে দিল। বাচ্চারা জলে আসতেই তাদের মায়ের চারপাশে সাঁতার কাটতে লাগল, যেন তারা আবার জীবন ফিরে পেয়েছে। কিন্তু তাদের মা তখনও তাদের থেকে দূরে ছিল। হারুন এখন সব কিছু বুঝে গিয়েছিল। সেই মাছের চোখে তার অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু সত্য জানার পরেও সে ছিল বাধ্য। আজ সে খালি হাতে বাড়ি ফিরতে চায়নি। তার ঘরে আগেই উপোস চলছিল এবং সাবা আর কিছু সহ্য করতে প্রস্তুত ছিল না। তাই সে তার হৃদয়ে পাথর রাখল। বড় মাছটি এখন নৌকায় ছিল, বুড়িভাবে ছটপট করছিল। মাছের বাচ্চারা নৌকার আশেপাশে জলে সাঁতার কাটছিল, যেন মাছের জগৎ উজাড় হয়ে গেছে। তাদের চোখে ছিল এক অদ্ভুত সরলতা, যেন তারা তাদের মাকে ফিরিয়ে চাইছে। হারুন তাদের দেখছিল এবং ভেতর থেকে ভেঙে যাচ্ছিল, কিন্তু মনে মনে ভাবছিল যে যদি আজ একে ছেড়ে দিই, তবে কাল হয়তো আমি নিজেও ক্ষুধায় মারা যাব। আজ যা জালে আছে সেটাই আমার ভাগ্যের জন্য যথেষ্ট। সেই মাছটি ছিল বেশ বড়, এত বড় যে যদি বিক্রি করা যায় তবে 1 মাস আরামে কাটানো যেতে পারে। হারুন আরও একবার মাছটির দিকে তাকাল, আর অন্যদিকে তার বাচ্চারা নৌকার কাছে জলে সাঁতার কাটছিল, যেন তারা তাদের মায়ের মুক্তির জন্য মিনতি করছে। সে চোখ বন্ধ করল এবং একটি গভীর শ্বাস নিল। পরের মুহূর্তেই সে মাছটিকে তুলে সমুদ্রে ফেলে দিল।
জলে ফেলতেই মাছটি দ্রুত জলের ওপর সাঁতার কাটতে লাগল, আর হারুনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে কাঁপতে থাকা স্বরে বলল, যা, তোকে ছটপট করতে দেখতে পারছি না, তুই তোর বাচ্চাদের কাছে চলে যা। সেই মুহূর্তে হারুনের অনুভব হল যে সে কেবল একজন জেলে নয়, বরং একজন মানুষও, যার বুকে একটি হৃদয় স্পন্দিত হয়। তারপর মাছটি সমুদ্রের ঢেউয়ে অদৃশ্য হয়ে গেল। হারুন চুপচাপ তার নৌকায় বসে রইল। তার শ্বাস দ্রুত চলছিল এবং হৃদয় কোনো অনুশোচনায় ডুবেছিল। সে মাথা ধরে বসে পড়ল এবং মনে মনে ভাবতে লাগল, এ আমি কি করলাম? কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর সে একটি দীর্ঘ শ্বাস নিয়ে নিজেকে বলল, তাতে কি হয়েছে? অন্তত মাছ এবং তার বাচ্চারা বেঁচে আছে, তারা একসাথে আছে এবং খুশি আছে। তার ক্ষুধা, ক্লান্তি এবং একাকিত্ব মিলে তাকে কোনো এক অজানা নীরবতায় ডুবিয়ে দিচ্ছিল। হারুন চোখ খুলে জলের দিকে তাকাল। জলে সেই বড় মাছটি ছিল। তার মুখে ছিল একটি সোনার টুকরো। হারুন তা দেখেই চমকে গেল। সোনা? তারপর মাছটি সোনার সেই টুকরোটি হারুনের দিকে এগিয়ে দিল। হারুন অবাক হয়ে সোনার টুকরোটি হাতে তুলে নিল এবং মাছটি সমুদ্রের ঢেউয়ের সাথে জলে হারিয়ে গেল। হারুন কিছুক্ষণের জন্য পাথরের মতো হয়ে গেল। সে তার হাতের তালুতে রাখা সেই চকচকে পাথরটি দেখল। এখন তার মাছ ধরার আর প্রয়োজন ছিল না। এই একটি চকচকে টুকরো দিয়ে সে তার ঘরের কয়েক সপ্তাহের রেশন এবং ঘরের প্রয়োজন মেটাতে পারত। সে খুশি হয়ে নৌকাটিকে দ্রুত তার বাড়ির দিকে ঘোরাল এবং তার বাড়িতে পৌঁছাল। কিন্তু যখন সে তার বাড়িতে পৌঁছাল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। দেয়ালগুলো শান্ত ছিল, ঘরগুলো ঠান্ডা পড়েছিল। সাবা, সে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। তারপর তার মনে সেই কটু কথাগুলো মনে এলো, যা সাবা বলেছিল, যে যদি কালও তুমি মাছ ধরতে না পারো, তবে আমি আমার বাড়িতে চলে যাব। হারুনের নিঃশ্বাস আটকে গেল, তার পা টলমল করে উঠল। না, এমন হতে পারে না, সে নিজেকে বলল। কিন্তু হৃদয়ের ভয় এবং অস্থিরতা বাড়তে থাকল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো, এদিক ওদিক দৌড়াল, কিন্তু সাবার কোনো নাম নিশানা ছিল না। তার কপাল ঘামে ভিজে গেল। হারুন সেই সোনার টুকরোটি নিয়ে তার কাছের বাজারের দিকে গেল এবং সেই সোনার টুকরোটি একজন স্বর্ণকারের কাছে বিক্রি করে দিল। সে তার যে টাকা পেল তা নিয়ে সবার প্রথমে সাবার বাড়িতে গেল। তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে সাবার বাড়িতে পৌঁছে কাঁপতে থাকা হাতে দরজা ধাক্কা দিল। কিছুক্ষণ পরে সাবার বাবা ঘর থেকে বাইরে এলেন এবং হারুনকে দেখেই রেগে বললেন, কি চাও তুমি? হারুন নরম স্বরে জিজ্ঞাসা করল, সাবা কি আপনার কাছে আছে? হ্যাঁ, সাবা এখানেই আছে, তিনি বললেন। আর সে পরিষ্কার বলে দিয়েছে যে সে আর তোমার সাথে থাকতে চায় না, আর সে তোমার মুখও দেখতে চায় না, আর ভবিষ্যতে আর কখনো এই বাড়িতে পা বাড়াবে না। এই বলে তিনি দরজা বন্ধ করে দিলেন। হারুনের মনে হল যেন হৃদয়ের মাঝখানে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। দিন কাটতে থাকল। হারুন অনেক চেষ্টা করল, অনেক রাস্তা খুঁজল, কিন্তু সাবার সাথে তার দেখা হওয়া এখন অসম্ভব মনে হচ্ছিল। এখন হয়তো তার জীবন থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর হারুন সেই সমুদ্রের কিনারায় এসে বসল। তার কাছে এখন টাকা ছিল, কিন্তু সাবা ছিল না। তার এখন এই কথা বুঝতে শুরু হলো যে সাবা হয়তো কখনো তার ছিলই না। সে তার সাথে থেকেও তার সাথে ছিল না। যখন তার পকেটে কিছু ছিল না, সে সঙ্গ ছেড়ে চলে গেল। মানুষের পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু যারা ছেড়ে যাওয়ার তারা শেষ পর্যন্ত ছেড়েই যায়। যারা সত্যিকারের হয় তারা কখনো সঙ্গ ছাড়ে না এবং তারা কখনো পরিস্থিতি দেখে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনে ভালো খারাপ সময় আসতেই থাকে, কিন্তু খারাপ সময়ই হলো আসল আয়না। সেই সময়ই আমাদের দেখায় যে কে আপন আর কে আপন নয়। যারা খারাপ সময় সঙ্গ ছেড়ে চলে যায়, তারা কখনো আমাদের ছিলই না। আর যারা কঠিন সময়েও আমাদের হাত ধরে থাকে, কেবল তারাই আমাদের আপন হয়। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, তবে মন্তব্য বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।